আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। আজ ঈদুল আজহার সরকারি ছুটির শেষ দিন, কর্মস্থলে ফিরছেন ঘরমুখো মানুষ। এই যাত্রা কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ রয়েছে তা জানতে খুলনা, রংপুর ও শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি, রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম আকাশ। শুরুতেই যাচ্ছে খুলনায়। রকি, সড়কে যানজট বা কোনো ভোগান্তি রয়েছে কিনা আর অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। রকি, সড়কে যানজট বা কোনো ভোগান্তি রয়েছে কিনা আর অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। খুলনায় কিন্তু আসলে ঈদের যে ফিরতির যে চাপ, সেই চাপটা কিন্তু এখন এই মুহূর্তে নেই। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 10 দিনের মতো ছুটি কিন্তু শেষে আজ সকল অফিস আদালত কিন্তু খুলতে শুরু করেছে এবং খুলনা থেকে কিন্তু ঢাকার সহ পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে এর দূরত্ব কিন্তু অনেকটাই কমে গেছে। বিশেষ করে যে পদ্মা সেতুর কারণে কিন্তু খুলনা থেকে ঢাকার দূরত্ব 3 থেকে 3.5 ঘন্টা বা সর্বোচ্চ 4 ঘন্টার ভিতরে পৌঁছেছে এবং সর্বশেষ খুলনা থেকে যে ট্রেন সার্ভিসটি চালু হয়েছে এটাতে কিন্তু 3.5 ঘন্টার ভিতরে কিন্তু আসলে কোনো যানজট ছাড়াই কিন্তু ঢাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে, যার কারণে কিন্তু যারা ঈদ উপলক্ষে ঢাকা সহ অন্যান্য জেলা থেকে খুলনা এসেছিল তারা কিন্তু বেশ নির্বিঘ্নে যানজটবিহীন ভাবেই কিন্তু তারা তাদের গন্তব্যস্থানে ফিরে গিয়েছে। আমরা বেশ কয়েকটি বাস স্ট্যান্ড এবং স্টেশনগুলোতে খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু উপচে পড়া ভিড় ছিল ফিরতি যাত্রীদের, কিন্তু আজ সকালবেলা এই এসে যেটা আমরা দেখতে পেয়েছি যে দূরবর্তী যে যাত্রী আছে তাদের কিন্তু তেমন কোনো চাপই নেই এবং বেশ অনেকগুলো কাউন্টার কিন্তু ফাঁকায় পড়ে আছে এবং তারা যেটি জানিয়েছে যে প্রতিনিয়ত যে যাত্রীগুলো বিভিন্ন কাজে যায় তারা ছাড়া কিন্তু আজ তেমন কোনো চাপ নাই। যে চাপটি ছিল সেটা ঈদের যে চাপ সেটা কিন্তু শুক্রবার এবং শনিবারেই সকল যাত্রীরা ফিরে গেছে এবং এর বাইরেও আরেকটু কথা বলে রাখি, এবছর কিন্তু ঈদ উপলক্ষে খুলনায় বিপুল পরিমাণ যানজট সৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি যে ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলে খুলনায় অনেকেই চলে এসেছে এবং পদ্মা সেতুকে পাড়ি দিয়েই যেহেতু খুলনা খুব ঢাকার খুব কাছাকাছি, যার কারণে অনেকে নিজস্ব পরিবহনেই কিন্তু আসলে খুলনায় চলে আসছে কোনো যানজট ছাড়াই, যার কারণে তারা কিন্তু তারা নির্দিষ্ট সময়ের ভিতরেই গন্তব্যে ফিরে যাচ্ছে, যার কারণে বাসগুলোতে এবং স্টেশনগুলোতে তেমন একটি ভিড় কিন্তু আমরা দেখতে পাইনি। তারপরেও একটু বলে রাখি যে এই বছর কিন্তু অন্যান্য বারের তুলনায় কিন্তু দুর্ঘটনাও কম হয়েছে খুলনা এই জোনগুলোতে। এর বাইরে খুলনার যে স্টেশনগুলো আছে স্টেশনগুলো যেটা আমাদেরকে যে তথ্য দিয়েছে সেটা বলেছে যে দর্শক, আপনারা যেটা শুনতে পাচ্ছেন যে স্টেশনগুলোতে আমাদের তথ্য দিয়েছে যে এবছর কিন্তু ঢাকা ফিরতি যাত্রীর টিকিটের চাপ কিন্তু তেমন একটি ছিল না, বেশিরভাগই কিন্তু বাসে ফিরে গেছে এবং ব্যক্তিগত যানবাহনে গেছে। আমরা রূপসা টোল প্লাজা থেকে একটা খবর নিয়েছি, তারা যেটি বলেছে যে ব্যক্তিগত গাড়ি বিশেষ করে বাইসাইকেল এবং প্রাইভেট কার সহ যে মাইক্রো সহ যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর টোল কিন্তু এবছর বেশ পড়েছে। তো খুলনার ঈদ ফিরতি নিয়ে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আজ ঈদুল আজহার সরকারি ছুটির শেষ দিন, কর্মস্থলে ফিরছেন ঘরমুখো মানুষ। এই যাত্রা কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ রয়েছে তা জানতে খুলনা, রংপুর ও শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি, রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম আকাশ। শুরুতেই যাচ্ছে খুলনায়। রকি, সড়কে যানজট বা কোনো ভোগান্তি রয়েছে কিনা আর অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। রকি, সড়কে যানজট বা কোনো ভোগান্তি রয়েছে কিনা আর অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন।
খুলনায় কিন্তু আসলে এদের যে ফিরতির যে চাপ, সেই চাপটা কিন্তু এখন এই মুহূর্তে নেই। দর্শক আপনারা জানেন যে দীর্ঘ প্রায় ১০ দিনের মতো ছুটি কিন্তু শেষে আজ সকল অফিস আদালত কিন্তু খুলতে শুরু করেছে এবং খুলনা থেকে কিন্তু ঢাকার সহ পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে এর দূরত্ব কিন্তু অনেকটাই কমে গেছে। বিশেষ করে যে পদ্মা সেতুর কারণে কিন্তু খুলনা থেকে ঢাকার দূরত্ব ৩ থেকে ৩.৫ ঘন্টা বা সর্বোচ্চ ৪ ঘন্টার ভিতরে পৌঁছেছে এবং সর্বশেষ খুলনা থেকে যে ট্রেন সার্ভিসটি চালু হয়েছে এটাতে কিন্তু ৩.৫ ঘন্টার ভিতরেই কিন্তু আসলে কোনো যানজট ছাড়াই কিন্তু ঢাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে। যার কারণে কিন্তু যারা ঈদ উপলক্ষে ঢাকা সহ অন্যান্য জেলা থেকে খুলনা এসেছিল তারা কিন্তু বেশ নির্বিঘ্নে যানজটবিহীনভাবেই কিন্তু তারা তাদের গন্তব্যস্থানে ফিরে গিয়েছে। আমরা বেশ কয়েকটি বাস স্ট্যান্ড এবং স্টেশনগুলোতে খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু উপচে পড়া ভিড় ছিল ফিরতি যাত্রীদের, কিন্তু আজ সকালবেলা এই এসে যেটা আমরা দেখতে পেয়েছি যে দূরবর্তী যে যাত্রী আছে তাদের কিন্তু তেমন কোনো চাপই নেই এবং বেশ অনেকগুলো কাউন্টার কিন্তু ফাঁকায় পড়ে আছে এবং তারা যেটি জানিয়েছে যে প্রতিনিয়ত যে যাত্রীগুলো বিভিন্ন কাজে যায় তারা ছাড়া কিন্তু আজকে তেমন কোনো চাপ নাই। যে চাপটি ছিল সেটা ঈদের যে চাপ সেটা কিন্তু শুক্রবার এবং শনিবারেই সকল যাত্রীরা ফিরে গেছে এবং এর বাইরেও আরেকটু কথা বলে রাখি, এবছর কিন্তু ঈদ উপলক্ষে খুলনায় বিপুল পরিমাণ যানজট সৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি যে ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলে খুলনায় অনেকেই চলে এসেছে এবং পদ্মা সেতুকে পাড়ি দিয়েই যেহেতু খুলনা খুব ঢাকার খুব কাছাকাছি, যার কারণে অনেকে নিজস্ব পরিবহনেই কিন্তু আসলে খুলনায় চলে আসছে কোনো যানজট ছাড়াই, যার কারণে তারা কিন্তু তারা নির্দিষ্ট সময়ের ভিতরেই গন্তব্যে ফিরে যাচ্ছে, যার কারণে বাসগুলোতে এবং স্টেশনগুলোতে তেমন একটি ভিড় কিন্তু আমরা দেখতে পাইনি। তারপরেও একটু বলে রাখি যে এই বছর কিন্তু অন্যান্য বারের তুলনায় কিন্তু দুর্ঘটনাও কম হয়েছে খুলনা এই জোনগুলোতে। এর বাইরে খুলনার যে স্টেশনগুলো আছে স্টেশনগুলো যেটা আমাদেরকে যে তথ্য দিয়েছে সেটা বলেছে যে দর্শক আপনারা যেটা শুনতে পাচ্ছেন যে স্টেশনগুলোতে আমাদের তথ্য দিয়েছে যে এবছর কিন্তু ঢাকা ফিরতি যাত্রীর টিকিটের চাপ কিন্তু তেমন একটি ছিল না, বেশিরভাগ কিন্তু বাসে ফিরে গেছে এবং ব্যক্তিগত যানবাহনে গেছে। আমরা রূপসা টোল প্লাজা থেকে একটা খবর নিয়েছি, তারা যেটি বলেছে যে ব্যক্তিগত গাড়ি বিশেষ করে বাইসাইকেল এবং প্রাইভেট কার সহ যে মাইক্রো সহ যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর টোল কিন্তু এবছর বেশ পড়েছে। তো খুলনার ঈদ ফিরতি নিয়ে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আজ ঈদুল আজহার সরকারি ছুটির শেষ দিন, কর্মস্থলে ফিরছেন ঘরমুখ মানুষ। এই যাত্রা কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ রয়েছে তা জানতে এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, এই মুহূর্তে সড়কে যানজট বা কোনো ভোগান্তি রয়েছে কিনা, আর অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে দীর্ঘদিন যে ঈদের ছুটি ছিল সেই ঈদের ছুটি কিন্তু শেষ হয়েছে, আজ অফিস খুলেছে। এই অফিস খোলার পরও নির্দিষ্ট সময়ে কিন্তু অনেক যাত্রী যেতে পারেনি। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের কামারপাড়া কোচ স্ট্যান্ড, যেটিকে ঢাকা কোচ স্ট্যান্ড বলা হয়ে থাকে। আমরা আপনাকে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে শত শত যাত্রী এখন এখানে অপেক্ষা করছে, তারা কিন্তু নির্ধারিত যে সময় সেই সময়ে ঢাকায় পৌঁছাতে পারেনি। আমরা এখানে এসে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলে যেমনটি জেনেছি যে তারা বলেছেন যে এর আগে তারা অনেকবার এই কাউন্টারে এসেছেন, রংপুর এই কামারপাড়া স্ট্যান্ডে, এবার কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রংপুর মডার্ন মোড় যে টার্মিনাল রয়েছে সেখানেও তারা গিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই তারা 17 তারিখের আগেই কোনো বাসেরই টিকিট পাচ্ছে না। অনেকে অবশ্য লোকাল যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে করে ঢাকা যাবার চেষ্টা করেছে। আরেকটি বিষয়, এখানে যারা যাত্রী রয়েছে এই যাত্রীগুলো কিন্তু অনেকেই গতকালের, তারা বলছেন যে তারা এখানে এসে তাদের যে বাস ছিল সেই বাসটি কিন্তু ঢাকা থেকে রংপুর পৌঁছাতে পারেনি, যে কারণে গতকালের যে শিডিউল সেই শিডিউল অনুযায়ী এই যে যাত্রীরা অপেক্ষা করছে আপনি দেখছেন তারা কিন্তু যেতে পারেনি। এই যাত্রীগুলো গতকালে তারা কিন্তু আজ অনেকেই যাবেন। এছাড়াও আমরা এখানে এসেছি, তারা অনেক যাত্রী বলেছেন যে যেহেতু 17 এবং 18 তারিখের টিকিট না থাকার কারণে তারা এক কাউন্টার থেকে আরেক কাউন্টার যাচ্ছে, এমনকি কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং মডার্ন মোড়ের যে বাসগুলো রয়েছে সেগুলো তো তারা ঘুরে ফিরে আবার কিন্তু এখানে চলে আসছে। তো মূলত এই যে হয়রানিটার মূলত যে কারণে সেটি হচ্ছে যে সিরাজগঞ্জে যে যমুনা সেতু রয়েছে, যে সেই যমুনা
যমুনা সেতুতে দীর্ঘ যানজটের কারণে গাড়ি ঠিকমতো ঢুকতেও পারছে না, গাড়ি এবং যেতেও পারছে না। এই অবস্থায় এই যে দুর্ভোগ রয়েছে, গরমের দুর্ভোগে কিন্তু যাত্রীরা এখানে রয়েছে। আমরা এখানে কথা বলতে চাই একজন যাত্রী, যিনি এখানে এসে গত দুদিন ধরে টিকিট পাচ্ছে না এমন অভিযোগ করেছে আমাদেরকে। আমরা তাকেই যুক্ত করতে চাই যে আপনি কয় তারিখের টিকিট খুঁজছেন কিন্তু পাচ্ছেন না? আমি এখানে সকাল 8টায় আসছি, আজকে এখনো কোনো টিকিট পাচ্ছি না, এবং কি কালকে টিকিটও তারা বিক্রি করতেছে না, কারণ শিডিউল ঠিক নেই, কারণ ওই দিকের থেকে গাড়িগুলো এখনো আসতে পারতেছে না। তারা বলতেছে যে কোনো টিকিট আমরা দিতে পারছি না। আর অনেক গরম, প্রচন্ড গরমে সকাল 8টা থেকে এখনো ঘোরাঘুরি করতেছি, এখনো কোনো টিকিট পাইনি আমি। এতে আপনি তো বেশ চাকরি করেন, আপনার কোনো প্রভাব পড়বে কিনা চাকরি? অবশ্যই, কালকে আমাদের অফিস খোলা, অফিস সঠিক টাইমে পৌঁছাতে না পারলে আমাদের চাকরিও চলে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। আজকে আপনি শুনছিলেন যে এখানে একজন যাত্রী রয়েছেন, তিনি বলছিলেন যে আগামীকাল তার অফিস খোলা, বেসরকারি একটি প্রতিষ্ঠানে তিনি চাকরি করেন। নির্ধারিত সময়ে তিনি অফিসে উপস্থিত না পড়লে তাকেই যে শোকজ করা হবে, তার চাকরি যে হ্যাম্পার হতে পারে, এই আশঙ্কা তিনি করছেন। আরেকটি বিষয় বলে রাখি যে এখানে আমরা এসে যে কাউন্টারগুলোতে ঘুরে দেখেছি যে কোনো ধরনের টিকিট পাওয়া যাচ্ছে না। অনেকে বলছেন যে কালো বাজারে টিকিট সেটি কিন্তু পাওয়া যাচ্ছে, তবে সেনাবাহিনীর যে কঠোর তৎপরতা, সেই তৎপরতার কারণে কিন্তু এবার অতিরিক্ত যে ভাড়া নেবার বিষয়টি, সেটি আমরা দেখিনি। তবে কালোবাজারে যে কিছু টিকিট বিক্রি হচ্ছে এমনটি কিন্তু অভিযোগ করেছিলেন এখানকার যাত্রীরা। ইশিকা, সব মিলেই মূলত এখানে যে যমুনা সেতু রয়েছে, সেই যমুনা সেতুতে যানজটের কারণে এই প্রভাবটি এই অঞ্চলেও পড়েছে। তো এখানকার যাত্রীরা বলছেন যেন কালোবাজারি টিকিট বন্ধ হয় এবং নির্ধারিত সময় টিকিট দেওয়া হয়, এমনটি তারা দাবি করেছিলেন। ইশিকা। রফিক, অনেক ধন্যবাদ আপনাকে। পবিত্র ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি শেষে আজ থেকে ফের সচল হচ্ছে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস আদালত। ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফিরছেন কর্মকর্তা কর্মচারীরা। কর্মচাঞ্চল্য ফিরছে সচিবালয় সহ বিভিন্ন দপ্তরে। রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকে রয়েছেন সহকর্মী সাদ আহমেদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদ, ব্যাংকে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর মতিঝিলের যে ইসলামী ব্যাংকের শাখা, সেখানে দাঁড়িয়ে আছি। যেমনটি দেখতে পাচ্ছেন, সেই চিরচেনা ব্যস্ততা কিন্তু ফিরে এসেছে শহুরে জীবনে। আমি যদি একটু বলতে চাই যে ঈদুল আজহার টানা 10 দিনের দীর্ঘ 10 দিনের ছুটি শেষে কিন্তু শহরে ফিরতে শুরু করেছে মানুষ, এবং যে যার কর্মস্থলে কিন্তু তার অংশগ্রহণ শুরু করেছে, এবং ব্যাংকগুলোতেও আমরা সেই চিরচেনা ভিড় কিন্তু দেখতে পাচ্ছি। যেমনটি দেখতে পাচ্ছেন যে দৈনন্দিন যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু চলমান রয়েছে ব্যাংকগুলোতে, এবং এখানে কিন্তু সকাল থেকে আমরা সেবাগ্রহীতা থেকে শুরু করে সেবাদাতা সবার উপস্থিতি কিন্তু আমরা দেখেছি। সেই সঙ্গে ইসলামী ব্যাংকের যিনি ম্যানেজার রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলতে যেটি জানতে পেরেছি, তিনি যেটি বলছেন যে তাদের সব কর্মকর্তা কর্মচারী কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, এবং তারা তাদের নিজ নিজ কর্মস্থলে কিন্তু অংশগ্রহণ করছেন, এবং তারা তাদের যে দায়িত্ব, সে দায়িত্ব কিন্তু পালন করে যাচ্ছেন। অন্যদিকে সেবাগ্রহীতা যারা আছেন বা যে সেবা নিতে আসা ব্যক্তিরা বলছেন যে তারা আসলে যেহেতু যে কর্মসংস্থানগুলো অর্থাৎ অফিস আদালতগুলো যেহেতু খুলে ফেলছে, তারা কিন্তু তাদের দৈনন্দিন যে কার্যক্রম বা নিজ নিজ কর্মসংস্থানে কিন্তু ফিরে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে এবারের লম্বা ছুটি পাওয়ায়, অর্থাৎ এবারের ঈদুল আজহায় কিন্তু বেশ লম্বা ছুটি পেয়েছে মানুষ, সে কারণে কিন্তু এবার ঢাকা ছেড়েছে, অনেক মানুষ কিন্তু ঢাকা ছেড়েছে, এবং কালই কিন্তু সেই ছুটির শেষ দিন ছিল। অর্থাৎ ছুটির শেষ দিন হওয়ায় কিন্তু সবাই যখন ঢাকায় ফিরে, সেই চিরচেনা কর্মব্যস্ততা, ঢাকার সেই চিরচেনা রূপ কিন্তু আমরা দেখতে পেয়েছি। যেমনটি দেখতে পাচ্ছেন, পুরো ব্যাংক জুড়ে এক ধরনের কর্মচঞ্চল্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু সিরিয়াল ধরে সেই চিরচেনা রূপে সেবাগ্রহী তারা কিন্তু সেবা নিচ্ছেন, আর যারা সেবাদাতা তারা কিন্তু সেবা দিয়ে যাচ্ছেন। শুধু মতিঝিলের এই ইসলামী ব্যাংকের শাখাই নয়, আমরা পুরো মতিঝিল জুড়েই দেখেছি যে সেই চিরচেনা কর্মচাঞ্চল্য, যে যার মতো করে অফিস যাচ্ছেন। সেই সঙ্গে পুরো রাস্তাঘাটেও কিন্তু আমরা সেই শহুরের যে চিরচেনা যানজট, সেই যানজটও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো সাধারণ মানুষ যেটি বলছেন, এটি আসলে তাদের যে দৈনন্দিন জীবন, সেই দৈনন্দিন জীবনের একটি অংশ, যে ছুটি শেষে আবার নিরে ফিরে আসা, অর্থাৎ কাঙ্ক্ষিত যে কর্মসংস্থান, সেখানে ফিরে এসে আবার নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়া, এবং সেখানেই তাদের যে পুরনো ব্যস্ততা, সেটির সাথে অভ্যস্ত হয়ে যাওয়া, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সকাল থেকেই কিন্তু এই ব্যস্ততা কিন্তু আমাদের চোখে পড়েছে। শুধু এই ইসলামী ব্যাংকের শাখাটিই নয়, সব ধরনের অফিস কর্মসংস্থানগুলোতে কিন্তু আমরা এই ধরনের ব্যস্ততা কিন্তু আমরা দেখতে পেয়েছি। যেমনটি দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংকের শাখাটিতে কিন্তু সকাল থেকে আমরা যে যারা ব্যাংকের সেবাগ্রহীতা আছেন, তারা কিন্তু এখানে এসছেন, এবং এখানে এসে কিন্তু তারা তাদের কাজ কিন্তু সম্পন্ন করছেন। তো
বলা যায় যে ঈদের ছুটি শেষে সেই কর্মব্যস্ততা কিন্তু দেখতে পাচ্ছি আমরা ইসলামী ব্যাংকের এই শাখাতে। শুধু ইসলামী ব্যাংকের এই শাখাটি নয়, সবখানে কিন্তু সেই পুরনো ব্যস্ততা বা চিরচেনা রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল ইসলামী ব্যাংকের শাখা থেকে আমার কাছে সর্বশেষ। সাদ, অনেক ধন্যবাদ আপনাকে। কর্মচাঞ্চল্য ফিরে এসেছে রাজধানীতে, সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস, সতর্কতা জারি করা হয়েছে দেশ জুড়ে। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ, চট্টগ্রাম ও ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ, AKM নাজিম ও ছোটন সাহা। শুরুতেই চলে যাচ্ছে ময়মনসিংহে ইলিয়াসের কাছে। ইলিয়াস, জেলায় এ পর্যন্ত কতজন শনাক্ত হয়েছেন আর করোনা সংক্রমণ রোধে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা? গত 11 তারিখ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সংক্রমণের যে আশঙ্কা রোগীদের মধ্যে রয়েছে তাদের কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আমি এখন রয়েছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাথেই কিন্তু করোনা পরীক্ষার যে বোর্ডটি রয়েছে সেখানে রয়েছে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত 10 জনের করোনা পরীক্ষা করা হয়েছে এবং তারা বলছেন যে 8 জনের নেগেটিভ পেয়েছেন এবং বাকি 2 জনের পরীক্ষার যে ফলাফল সেটি কিন্তু এখনো পর্যন্ত দেয়া হয়নি। অর্থাৎ গত 11 তারিখ থেকে প্রতিদিনই 10 থেকে 15 জন করে সর্দি কাশিতে যারা আক্রান্ত আছেন এরকম রোগী কিন্তু তারা পরীক্ষা করছেন। অর্থাৎ যারা পরীক্ষা করাচ্ছেন তাদের অনেকের সঙ্গেই কথা বলেছিলাম, তারা বলছেন যে করোনা পরীক্ষা করাতে এসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু কিছুটা ভোগান্তির মধ্যে তাদেরকে পড়তে হয়েছে এবং সেটি সহজতর করার দাবি কিন্তু তারা জানিয়েছেন। অর্থাৎ আমরা দেখেছি যে ময়মনসিংহ জেলায় কিন্তু এ পর্যন্ত 6 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এর মধ্যে 2 জন আইসোলেটেড ওয়ার্ডে কিন্তু ভর্তি রয়েছেন। অর্থাৎ গত বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের 8 তলায় 20 সজ্জার আইসোলেটেড ওয়ার্ড কিন্তু স্থাপন করা হয়েছে। অর্থাৎ চিকিৎসকরা বলছেন যদিও করোনা সংক্রমণের যে আশঙ্কা ব্যাপক হারে সেটি না থাকলেও কিন্তু তারা ইতিমধ্যেই জুড়ে সুরে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা বলছেন যে স্বাস্থ্য অধিদপ্তর ময়মনসিংহের যত ধরনের প্রস্তুতি করোনা সংক্রমণ রোধে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো কিন্তু ইতিমধ্যেই তারা নিয়েছেন এবং তারা বলছেন যে মানুষকে সচেতন হতে হবে। অর্থাৎ সচেতনতাই কিন্তু করোনা সংক্রমণ রোধে কিন্তু অনেকটাই ভূমিকা রাখবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ কিছুক্ষণ আগে বলছিলাম যে করোনা পরীক্ষা করতে এসে কিন্তু রোগী এবং তাদের স্বজনরা কিছুটা ভোগান্তি পোহাচ্ছেন। আসলে আপনারা পরীক্ষা করতে এসে কি ধরনের ভোগান্তির মধ্যে পড়েছেন? আমি প্রথমে আসছি এখানে আসার পরে এখান থেকে বললো আপনি 1 স্টপ কক্ষ নম্বর 2-তে যান। কক্ষ নম্বর 2-তে কর্তব্যরত চিকিৎসক ম্যাডামকে বললাম, ম্যাডাম বললো যে আপনি বহির্বিভাগ থেকে টিকিট কেটে ওইখান থেকে পারমিশন নিয়ে এখানে আসেন। বহির্বিভাগে গেলাম, বহির্বিভাগে ম্যাডামকে দেখালাম আমার ওয়াইফকে, উনি তো চেতে গেলেন, রেগে গিয়ে বললেন যে এখানে পাঠাচ্ছি কেন। আমি বললাম যে ম্যাডাম ওইখানে, উনি কথা বললেন 1 স্টপ কর্তৃপক্ষের সাথে। 1 স্টপ কর্তৃপক্ষ আবার বললো যে না ওইখান থেকে ওখানে পাঠাই দেন। পরে আবার 1 স্টপে আসলাম কক্ষ নম্বর 2। তিনি কিন্তু বলছিলেন যে ভোগান্তির কথা, কিন্তু সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ দর্শক, ময়মনসিংহের মতো সারা দেশেই করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আমরা চট্টগ্রামের পরিস্থিতি জানতে যুক্ত হব সহকর্মী AKM নাজিমের সঙ্গে। চট্টগ্রামে করোনা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। গত 5 দিনে যেটি আমরা সিভিল সার্জন কার্যালয় থেকে পেয়েছি সেটি এখন পর্যন্ত 9 জন করোনা শনাক্ত হয়েছে। আমরা এখন রয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে একটু আগে আমরা এসে দেখেছি আসলে এখানে করোনা রোগীদের জন্য আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে। আমরা একটু এই বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। কারণ এর আগেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা যেই বিশেষ ব্যবস্থা সেটি তারা নিয়েছেন। এখন তো নতুন করে আবার করোনা ভাইরাসের যে সংক্রমণ সেটি শুরু হয়েছে, তো আপনাদের পক্ষ থেকে হাসপাতালের কতটুকু প্রস্তুতি আপনারা রেখেছেন? থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সবাই জানি এখন আমাদের পার্শ্ববর্তী দেশের আশেপাশের দেশগুলোতে করোনা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের বাংলাদেশেও করোনা বৃদ্ধি পাচ্ছে এবং এর প্রস্তুতি হিসেবে আমাদের এখানে আজকে থেকে RT-PCR র্যাপিড টেস্ট, যেটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, এটা চালু করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায়। এবং আমাদের এখানে তারপর হচ্ছে 10 বেডের ICU, তারপর হচ্ছে কোভিড ওয়ার্ড, এটা আমরা প্রস্তুত রেখেছি এবং আমাদের এখনো
আপনারা সবাই জানেন আমাদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে এবং এর পাশাপাশি মেয়র মহোদয় মেমন হাসপাতাল 2 যেটা সেটাকেও ঢাকার মতো ডিএনসিসির মতো ওখানে আরেকটা এই আইসোলেশন ওয়ার্ড তারা করার পরিকল্পনা করেছে এবং আমাদের এখানে বিআইটিএডি যেটা আছে সেখানেও কোভিড রাখার ব্যবস্থা করেছে এবং আমাদের হাসপাতালও একটা কোভিড ডেডিকেটেড ওয়ার্ড একটা হচ্ছে তারপর 10 বেডের আইসিইউ এবং পুরো কমপ্লিট সেট আপ সহ এখানে প্রস্তুত রাখা হয়েছে এবং এখানে যদি মনে করেন কোনো রোগী যদি কোভিডের সাথে যদি ডায়ালিসিস থাকে আমাদের এখানে সেরকম ফেসিলিটিস আছে আমরা যে সমস্ত রোগী যদি কারো যদি ডায়ালিসিস রোগী যদি কিডনি রোগীদের কারো যদি হয় তাদের কোভিড হয় সেক্ষেত্রে আমরা একটা মেশিন ডেডিকেটেড করা আছে ওই ডায়ালিসিস মেশিন ওই মেশিন আমরা তাকে এখানে রেখে চিকিৎসা দিতে পারবো। যে এই পরিচালক যেটি বলছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে করোনা রোগীদের জন্য কিন্তু আলাদা করে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, পাশাপাশি হচ্ছে যে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যদি পর্যাপ্ত করোনা রোগী বেড়ে যায় তাহলে তারা আলাদা করে ব্যবস্থা নেওয়ার যে প্রস্তুতি সেটি তারা নিয়েছেন। পাশাপাশি সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে জেলার সবগুলো উপজেলায় হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড রাখার জন্য বলেছেন। আমরা এখন চলে যাব ভোলায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ছোটন, তিনি জানাবেন করোনার বিষয়ে বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। সারা দেশব্যাপী যে করোনা সংক্রমণ শুরু হয়েছে এবং করোনা সংক্রমণ যেহেতু ছড়িয়ে পড়ছে সেই হিসেবে ভোলা তো পিছিয়ে নেই। ভোলা তো কিন্তু আসলে করোনার যে সংক্রমণ প্রতিরোধে কিন্তু আমরা দেখেছি যে স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু যে নমুনা সংগ্রহ কার্যক্রম কিন্তু চলছে, আমরা এমনটি আসলে দেখেছি এবং আমরা রয়েছি যে কক্ষটিতে নমুনা সংগ্রহ করা হয়ে থাকে করোনা রোগীদের, সেই কক্ষটিতে দেখতে পাচ্ছেন কার্যক্রম চলছে এবং এ পর্যন্ত কিন্তু 11 জনের কিন্তু নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কারো করোনা শনাক্ত হয়নি। তবে ভোলার যে সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম বলছিলেন যে জেলার যে হাসপাতালগুলো রয়েছে সেখানে তাদের যে 6টি করোনা ইউনিট খোলা হয়েছে এবং সেখানে আপনার 36টি বেড কিন্তু রোগীদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে এমনটি বলা হয়েছে এবং একই সাথে তাদের যে পিসিআর ল্যাব সেটিও চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটি কিন্তু আমরা জেনেছি। যদিও আসলে একটু জনবল সংকট কম থাকার কারণে রোগীদের যে সেবা কার্যক্রম বিঘ্নিত আছে, তারপরেও বলা হয়েছে যে করোনা সংক্রমণ রোধে এবং এটি যাতে দ্রুত সংক্রমণ না করে এবং রোধ করা যায় সেক্ষেত্রে তাদের যে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে এমনটি কিন্তু আমরা জেনেছি এবং আমরা এমনটিও জেনেছি যে আসলে করোনাকালীন সময়ে কিন্তু 4000-এর অধিক কিন্তু এই জেলায় আক্রান্ত হয়েছে এবং তখন কিন্তু আমরা জেনেছি যে 93 জনের লোক কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারাও গিয়েছিল এমনটি হয়েছে। তো আসলে এই মহামারী যাতে না হয় সেক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ আগেভাগেই বলা যায় প্রস্তুতি নিয়েছে। তো এ ছিল আমার কাছে যে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের যে প্রস্তুতি চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে ইশিকা। আমরা আরেকটি তথ্য যদি একই সাথে যদি বলতে চাই যে আমরা এই হাসপাতালে যেহেতু 250 শয্যার যে জেনারেল হাসপাতাল, এই হাসপাতালটিতে কিন্তু যে করোনা নমুনা সংগ্রহ যে এবং কিট, সেই কিটও কিন্তু এখন পর্যন্ত রয়েছে এবং বলা হয়েছে যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আরও কিট আনার ব্যাপারে তারা চাহিদা চেয়েছেন, কারণ এই পর্যন্ত যে কিট রয়েছে আরো বেশি কিট প্রয়োজনীয়তার কথা তারা বলছেন এবং জনবলও কিন্তু চাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এই যে 250 শয্যার জেনারেল হাসপাতালে কিন্তু পরীক্ষা কার্যক্রম চলছে। তবে যে অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু পরীক্ষা কার্যক্রম এখনো শুরু হয়নি। তবে সেখানে করোনা ইউনিট খোলা হয়েছে, যে নমুনা সংগ্রহ সেগুলো 2-1 দিনের মধ্যে সেই হাসপাতালগুলোতে কিন্তু সেই নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হবে এমনটি সিভিল সার্জন আমাদেরকে এই তথ্যটি দিয়েছেন এবং তিনি বলছিলেন যে তাদের যে মাঠ পর্যায়ে যে স্বাস্থ্যকর্মীরা রয়েছে তাদের মাধ্যমে তারা সচেতনতামূলক কার্যক্রম তারা কিন্তু পরিচালনা করছেন, বিশেষ করে মাস্ক যে পরিধান করা এবং একই সাথে যে জনবহুল এলাকা এড়িয়ে চলা সেই বিষয়টি কিন্তু তারা আসলে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে জনগণকে সচেতন করছেন এমনটি কিন্তু সিভিল সার্জন আমাদেরকে বলছিলেন। যদি একটু চিত্র দেখাতে চাই যে আসলে যে অবস্থা বলা যায় যে
ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে। করোনা শনাক্ত সংক্রমণ নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীদের কাছে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের 3টি মামলায় সাবেক 9 পুলিশ সদস্য সহ 11 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। দুঃখিত, আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করব। কথা বলছেন ইশরাক হোসেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশের সর্বোচ্চ আদালতে 7 জন বিচারপতি, প্রধান বিচারপতি সহ 7 জন বিচারপতির নির্দেশক্রমে নির্বাচন কমিশন যে গ্যাজেট প্রকাশ করেছে সেই গ্যাজেট অনুযায়ী এবং সেটিকে তারা বহাল রেখেছে, সেই অনুযায়ী আমার স্ট্যাটাস যদি আপনারা জানতে চান, এটাকে পৃথিবী জুড়ে বলা হয় মেয়র ইলেক্ট, অর্থাৎ বাংলায় যদি বলি নির্বাচিত মেয়র। একজন মেয়র নির্বাচিত হওয়ার পর তার শপথ গ্রহণের সময়টুকু পর্যন্ত যে সময়টি থাকে সেখানে তাদেরকে বলা হয় মেয়র ইলেক্ট অথবা নির্বাচিত মেয়র। এখন আজকে সর্বোচ্চ আদালতের রিট নিষ্পত্তি করে দেওয়ার মধ্য দিয়ে সকল আইনি বাধা সেদিনই অতিক্রম করা হয়ে গিয়েছে এবং এই সরকারের উপর সাংবিধানিক দায়িত্ব এসে পড়েছে যে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান এটাকে সম্পন্ন করে দ্রুততম সময়ে করে বাংলাদেশের আইন, বিচার বিভাগ, সংবিধান, নির্বাচন কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সম্মান রাখবে এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে তারা সম্মান প্রদর্শন করে বাংলাদেশের ঢাকা দক্ষিণের যারা ভোটাররা আমাকে ভোট দিয়েছেন তাদের ভোটের প্রতি সম্মান রেখে এখানে কোনো গড়িমসি না করবে। এবং আমি তখন বলেছি যে এই ছুটির মধ্যে যদি কোনো ধরনের ঘোষণা না আসে তাহলে আমরা উপস্থিত হয়ে পরবর্তী কার্যক্রম ঘোষণা করব। এখন বর্তমানে এই সরকার, স্থানীয় সরকার যে কাজটি করছে, এই কাজটি করার ফলে আমি মনে করি ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় পড়বে এবং তাদের শপথ, এই বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি যে শপথ ভঙ্গ করেছেন, তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন, যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছেন এবং আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এই ঈদের ছুটির মধ্যে একটি ঐতিহাসিক কিছু ঘটনা ঘটে গিয়েছে যেটি আপনাদের সামনে কিছুটা উল্লেখ করতে হয়। আপনারা জানেন যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে একটি বৈঠক হয়েছে এবং এই বৈঠকের পরে কিন্তু বাংলাদেশের সর্বস্তরের জনগণের মধ্যে বৈঠকের ফলাফল যাই হোক না কেন কিন্তু জনগণের মধ্যে একটা স্বস্তির আভাস, একটা স্বস্তির আমেজ কিন্তু বিরাজমান রয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আসলে গণতন্ত্রের অর্থই হচ্ছে ডায়ালগ, আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যা নিরসন করতে হবে, যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে অতীতেও আপনারা দেখেছেন যখন বিএনপির এবং বিরোধী দলীয় নেতা কর্মীদের উপরে চরম আকারের নির্যাতন, দমন পীড়ন চালাচ্ছিল, তখনও কিন্তু আমাদের দল থেকে তৎকালীন ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারের সাথে আলোচনার জন্য একাধিকবার পদক্ষেপ নেওয়া হয়েছে। এটাই হলো বিএনপি, গণতন্ত্রে বিশ্বাসী দল, এটাই হলো বিএনপির যে রাজনৈতিক যে আদর্শ, যে গণতন্ত্র এবং আলাপ আলোচনার মাধ্যমে এবং জনগণের সরাসরি ভোটের অধিকারের মাধ্যমে জনগণ নির্বাচিত করবে কারা রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করবে। অতএব আমি মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টাকে যে বা যারাই ভুল বুঝিয়েছে তারা ভুল বুঝিয়েছে যে এই নির্বাচন বা এই যে আদালতের রায় এটিকে কার্যকর করা হলে অতীতের হাসিনার আমলের সকল নির্বাচনকে নাকি বৈধতা দেওয়া হয়েছে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের 3টি মামলায় সাবেক 9 পুলিশ সদস্য সহ 11 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তুহিন, আসামিদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আনা হয়েছে জানাবেন?
শিখা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে কিন্তু যারা আসামি হয়েছেন তাদের 4 জন আসামিকে কিন্তু আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আমরা দেখেছি যে সকাল 10টায় কিন্তু তাদেরকে কারাগার থেকে কিন্তু এখানে নিয়ে আসা হয়। তবে যে বিষয়টি লক্ষ্য করা গেছে যে আসলে এই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে এবং এই মামলার যে প্রসিকিউশনের পক্ষ থেকে যে তদন্ত কার্যক্রম, সেই তদন্ত কার্যক্রম কিন্তু এখনও যেহেতু সম্পন্ন হয়নি, সেক্ষেত্রে এই মামলায় সময় আবেদন করবেন প্রসিকিউশন, এমন কিন্তু তথ্য আমরা পেয়েছি। এছাড়াও কিন্তু গাজীপুরের কোনাবাড়িতে ছাত্র হৃদয়কে হত্যা করা হয়েছে, সেই হত্যা মামলা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে তৎকালীন যে ওসি ছিলেন কোনাবাড়ির তাকে কিন্তু হাজির করা হয়েছে, সেই সাথে আরও 3 জন কনস্টেবলকে কিন্তু হাজির করা হয়েছে। একই সাথে আমরা দেখেছি যে যাত্রাবাড়ি থানায় মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় তৎকালীন পুলিশের সহকারী পুলিশ কমিশনার তানজিম আহমেদ এবং তৎকালীন যাত্রাবাড়ির যে ওসি হাসান তাকেও কিন্তু আসলে 11টার সময় 10টার দিকেই কিন্তু এই আদালতে হাজির করা হয়েছে। এবং এই যে পুরো 3টি মামলায় কিন্তু আমরা যেটি জেনেছি যে 3টি মামলায় কিন্তু আসলে এখন পর্যন্ত প্রসিকিউশন পুরোপুরি তদন্ত কার্যক্রম আসলে শেষ করতে পারেনি, যে কারণে আসলে বিচার শুরু নয়। তবে এখন যে বিষয়টি সেটি হলো যে হয়তো আজকে এই 3টি মামলায় তারা সময় আবেদন করবেন, যাতে করে যে তাদের যে তদন্ত কার্যক্রম করতে হয়তো কিছুদিন সময় লাগতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আদালতে তারা সেটি কিন্তু সময় চাইবেন প্রসিকিউশনের পক্ষ থেকে। তবে আদালত তাদেরকে কতদিন সময় দিবেন এবং কতদিনের মধ্যে আসলে তারা মামলার বিচার কার্যক্রম আসলে শুরু হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আদালতের যে নির্দেশনা, তারপরেই কিন্তু প্রসিকিউশন পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করবেন এবং কথা বলবেন, তখন আসলে আমরা জানতে পারবো যে আসলে এই মামলাগুলোতে পুরোপুরি বিচার কার্যক্রম আসলে কবে থেকে শুরু হচ্ছে। তো এই ছিল আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। ভ্যাপসা গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা, এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার ও নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি ও কামাল হোসেন। শুরুতেই চলে যাচ্ছি মৌলভীবাজারে। কুটি, জেলায় আজ কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে? শ্রমজীবী মানুষের প্রতিক্রিয়া কি? হ্যাঁ, আপনি জানেন যে মৌসুমী বায়ুর প্রভাবে মৌলভীবাজারে তাপমাত্রা গত 4 দিন যাবৎ 34 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা উঠানামা করছে, এবং এই অবস্থায় মৌলভীবাজারের যে জনজীবন অনেকটা ব্যাহত হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, যারা কর্মজীবী মানুষ রয়েছেন, তারা অনেকটাই এই তাপমাত্রায় অনেকটা দুর্ভোগ ভোগাচ্ছেন। একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারে যেটি হচ্ছে যে এই চা বাগান অধ্যুষিত এই মৌলভীবাজার জেলা, এই জেলায় প্রকৃতির অনেকটা সবুজায়ন, কিন্তু এই সবুজায়নের মধ্যেও এই তাপমাত্রায় মানুষের জনজীবনে অনেকটা ব্যাহত হচ্ছে, এবং হাসপাতালে বিশেষ করে তাপমাত্রার কারণে জ্বর, সর্দি, কাশি, এমনকি রক্তচাপ বেড়ে যাওয়ার কারণে মানুষের হাসপাতালের চাপ বৃদ্ধি পেয়েছে এবং মানুষের অনেকটা দুর্বিষয়। আমি কথা বলেছিলাম শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ কেন্দ্রের সাথে, তারা আমাকে জানিয়েছেন গত 4 দিন যাবৎ মৌলভীবাজারের তাপমাত্রা অনেকটা 37 ডিগ্রি পর্যন্ত উঠেছে এবং 34 ডিগ্রি থেকে 37 ডিগ্রির মধ্যে উঠানামা করতেছে। আজকে সকালের দিকে 34 ডিগ্রি তাপমাত্রা থাকলেও এখন বেলা বাড়ার সাথে সাথে সূর্য প্রকট হচ্ছে, ততই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এতে মানুষের ঘেমে অনেকটাই অসুস্থ হয়ে পড়ছে এবং মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অর্থাৎ মৌলভীবাজারের যে তাপমাত্রা, এই তাপমাত্রা নিয়ে অনেকটাই মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে এবং খেটে খাওয়া মানুষরা কাজে যেতে পারতেছে না। এই অবস্থায় তাপমাত্রা বৃদ্ধির যে আশঙ্কা করা হচ্ছে এবং মৌসুমী বায়ুর প্রভাবে এই তাপমাত্রা আরও 2-1 দিন থাকতে পারে বলে। কুটি, অনেক ধন্যবাদ আপনাকে। ভ্যাপসা গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা, একই বিষয়ে আমরা এই মুহূর্তে যুক্ত হব নওগাঁতে সহকর্মী কামাল হোসেনের সঙ্গে। কামাল, জেলায় আজ কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আর শ্রমজীবী মানুষের প্রতিক্রিয়া যদি জানাতেন। আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় প্রায় 1 সপ্তাহের বেশি যাবৎ 35 থেকে 37 বা 40 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। আজকেও প্রায় 37 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। প্রচন্ড তাপদাহে নওগাঁর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রমজীবী থেকে শুরু করে রিক্সা চালক সকলের অবস্থা ভয়াবহ রকমের বিব্রতকর একটা অবস্থা চলছে। বিশেষ করে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নওগাঁ আধুনিক সদর হাসপাতালে। এই সদর হাসপাতালে ডায়রিয়া, হিটস্ট্রোক সহ বিভিন্ন রোগীর সংখ্যা এতটা বেশি হয়েছে যে শিশু ওয়ার্ডে
ব্যাপক পরিমাণে শিশু বৃদ্ধি পেয়েছে, যেখানে 15 শয্যার শিশু 15টি বেড রয়েছে, সেখানে প্রতিদিন করে 40 থেকে 45 জন করে শিশু রোগী থাকছে এবং গড়ে এখানে ভর্তি হচ্ছে প্রায় 30 থেকে 35 জন এবং সারা পাচ্ছে প্রায় 20 থেকে 25 জন। অর্থাৎ এত পরিমাণে রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেয়ে যাচ্ছে এখানকার ডাক্তার এবং নার্সরা। এবং এই তীব্র তাপদাহের সবচেয়ে বেশি যে সমস্যাটা হচ্ছে সেটি হিটস্ট্রোক, ডায়রিয়া এবং সাথে হচ্ছে জ্বর। তো এই জাতীয় রোগীর সংখ্যা এতটা বেড়েছে যে তাদের চিকিৎসা দিতে অনেকটা হিমশিম খাচ্ছে। আমি এ বিষয়ে শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ফরিদ হোসেনের সাথে কথা বলার চেষ্টা করব। তার কাছে জানতে চাইবো যে আসলে এই বিষয়ে আপনারা এখানে কি ধরনের রোগীদের চিকিৎসা দিচ্ছেন এবং এই গরমের কারণে কোন ধরনের রোগী এখানে আসছে? ধন্যবাদ আপনাকে। আমরা এখানে গরমের জন্য আমরা যে সমস্ত রোগী বেশি পাচ্ছি তার ভিতরে অ্যাকুটরি ডায়রিয়া মানে পেটের পীড়াজনিত রোগ এবং শ্বাসকষ্টজনিত রোগ যেমন নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, এই রোগীগুলো বেশি পাচ্ছি। আর আউটডোরে অবশ্য স্কিন ডিজিজও বেশ আসতেছে। এখন আমরা এখানে আসলে যে সমস্ত বাচ্চাগুলো ডায়রিয়া নিয়ে আসতেছে তাদেরকে আমরা ডিহাইড্রেশন অনুসারে আমরা ফ্লুইড দিচ্ছি এবং মুখে স্যালাইন খেতে বলতেছি। সাথে সাথে আমরা তাদেরকে বলছি যে আসলে এই গরমের ভিতরে তারা যেন বাড়িতে যেখানে সেখানে পানি না খায়। পানি খাওয়ার বিষয়টা আমরা স্পেশালি গুরুত্ব দিচ্ছি। বাচ্চারা অনেক সময় বাইরের পানি খেয়ে ফেলে, ট্যাপের পানি খেয়ে ফেলে, আবার দোকানের বিভিন্ন ধরনের বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস বা যে সমস্ত কেমিক্যালযুক্ত ফ্রুট জুস যেগুলো আছে সেগুলো খেয়ে ফেলতেছে গরমের কারণে। এগুলো খেয়েও বাচ্চারা অনেক সময় পেটের পীড়া নিয়ে ভর্তি হচ্ছে আমাদের এখানে। এবং আমরা যাতে এই সমস্ত রোগগুলো কম হয় সেজন্য আমরা হেলথ এডুকেশন মায়েদেরকে দিচ্ছি যে যারা যেন হাত ধুয়ে ভালো করে বাচ্চাকে খাওয়ায় এবং পানিটা বিশুদ্ধ পানির ব্যবস্থা করে। যদি বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকে দরকার হলে পানি ফুটিয়ে তারা ঠান্ডা করে তারপর খাওয়াবে। আর এই কাশিজনিত রোগগুলো যেন দ্রুত আমাদের এখানে আসলে আমরা তাদেরকে বিভিন্নভাবে অ্যান্টিবায়োটিক সাপোর্ট এবং নেবুলাইজেশন, কোনো ক্ষেত্রে অক্সিজেন দিতে হচ্ছে। আর এমনি মোটামুটি সব রোগী ভালো হয়ে বাসায় ফিরে যাচ্ছে। আমি শুনছিলাম ডাক্তার ফরিদ হোসেন, তিনি জানাচ্ছিলেন যে আসলে এই মুহূর্তে বিশেষ করে ঠান্ডা খাবার, যেহেতু বাইরের যে খাবারগুলো এগুলো পরিহার করে বাড়ির খাবার এবং স্বাভাবিক অতিরিক্ত চর্বিযুক্ত তৈলাক্ত খাবার নিষেধ করেছেন। তো নওগাঁ থেকে তীব্র তাপদাহ নিয়ে নওগাঁ সদর হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইশিকা। কামাল, অনেক ধন্যবাদ আপনাকে। গাজীপুরের ঐতিহ্যবাহী জাগ্রত চৌরঙ্গীর নিচের অংশ জুড়ে তৈরি করা হয়েছে অস্থায়ী ময়লার ভাগাড়। এতে একদিকে নষ্ট হচ্ছে ঐতিহ্য, অন্যদিকে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। তবে সব দেখেও দেখার কেউ নেই। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম নজরুল ইসলাম। নজরুল, এ বিষয়ে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছেন বিস্তারিত জানাবেন। ইশিকা, আপনি যেমনটা জানেন, আপনারা জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের সম্পূর্ণ জায়গায় কিন্তু ময়লার বাগারে পরিণত হয়েছে। একটা সব জায়গা সিটি কর্পোরেশনের জাগ্রত চৌরঙ্গীর মোড় যেখানে, সেখানটাও কিন্তু ফেলা হচ্ছে ময়লা। যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান এখানে রাস্তার মূল ধারে কিন্তু ফেলেছে। প্রতিদিনই কিন্তু এই ময়লা আবর্জনার ফলে কিন্তু এখানে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। এখানে প্রতিদিনই রাস্তা কিন্তু ময়লার কারণে সংকুচিত হয়ে যাচ্ছে রাস্তা দিন দিন, এবং এই সমস্ত সংকুচিত এবং পাশেই কিন্তু সরকারি একটা হর্টিকালচার এবং কয়েকটি কলেজ রয়েছে। সেখানে কিন্তু কোমলমতি শিক্ষার্থীরা কিন্তু এই সড়ক দিয়েই প্রতিদিন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় এবং নাক চেপে ধরে যায়। আপনারা জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন 57টি ওয়ার্ডেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো, সড়কগুলোতে কিন্তু ময়লা আবর্জনার জায়গা হিসাবে বেছে নেওয়া হয়েছে। এখানে কিন্তু 57টি ওয়ার্ডে 5 লক্ষ পরিবারের মতন বসবাস করেন। প্রতিটি পরিবারের কাছ থেকে কিন্তু এখানে ময়লা বা আবর্জনার যে ফি রয়েছে সেটা কিন্তু 80 থেকে 100 টাকা করে নেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে 2,50,00,000 টাকা প্রতি মাসে এই টাকা উঠে কিন্তু এটা সিটি কর্পোরেশনও সঠিক পরিসংখ্যান দিতে পারেনি। এছাড়া এখানে কিন্তু আপনারা জানেন যে প্রায় 2 লক্ষ বসত বাড়ি রয়েছে। এখানে 50 লক্ষ লোকের বসবাস রয়েছে এই সিটি কর্পোরেশনে। তবে এই সিটি কর্পোরেশনের তথ্য মতে প্রতিদিন আপনার 100 টন ময়লা কিন্তু গৃহস্থলীর যে ময়লা সেগুলো কিন্তু 100 টনের মতন হয়। তো সব কিছু মিলে কিন্তু অস্বস্তিকর একটি পরিবেশ তৈরি হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন সব জায়গায়। তো সিটি কর্পোরেশন নিজস্ব কোনো ডাম্পিং ব্যবস্থা না থাকার ফলে তারা কিন্তু সড়কের সব জায়গায়, অর্থাৎ জাগ্রত যে চৌরঙ্গী স্বাধীনতার স্তম্ভ যেখানে, সেখানে
সেখানে কিন্তু ফেলা হচ্ছে ময়লা। তো সাধারণ যে নাগরিক রয়েছেন তারা কিন্তু এটা নিয়ে কিন্তু নানান কথা বলছেন। সাধারণ যে মানুষ রয়েছেন তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে সিটি কর্পোরেশনের ময়লার একটি নিজস্ব ডাম্পিং এর একটা ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়লা আবর্জনা নিয়ে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।